এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজার অর্ধেক এলাকা ইসরায়েলের দখলে, সোমালিয়ার মতো পরিস্থিতি হতে পারে। পুতিনের একদিনের অস্ত্রবিরতি, জেলেনস্কি বললেন জীবন নিয়ে খেলছেন পুতিন। পরমাণু প্রকল্প নিয়ে দ্বিতীয় দফায় ইরান যুক্তরাষ্ট্র বৈঠক। অস্ত্র ত্যাগ করবে না হিজবুল্লাহ, ইসরায়েলকে হুঁশিয়ারি দিলেন নাঈম কাশেম। গাজায় ইসরায়েলি হামলায় ৪৮ ঘণ্টায় ৯০ জনেরও বেশি নিহত। যুক্তরাষ্ট্রে আজ ট্রাম্প বিরোধী ৪০০ বিক্ষোভ হচ্ছে। নাইজেরিয়ায় সন্দেহভাজন পশুপালকদের হামলায় নিহত ১৭। গাজার অর্ধেক এলাকা ইসরায়েলের দখলে, সোমালিয়ার মতো পরিস্থিতি হতে পারে। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বড় অংশ দখল করে নিয়েছে ইসরায়েলি বাহিনী। ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফিলিস্তিনি এই ভূখণ্ডের মানচিত্র বদলে দিচ্ছে তারা। হত্যাযোগ্য ও দখলদারির মুখে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এই স্থান দিন দিন মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ১৮ মাসের বেশি সময় ধরে গাজায় চরম নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে সেই নৃশংসতা আরও বাড়িয়েছে তারা। গত বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, গাজার ৩০% এলাকা বাফার জোন বা সংঘাতের প্রভাব এড়াতে বিশেষ অঞ্চলে পরিণত করেছে দেশটির সামরিক বাহিনী। সেখান থেকে বাসিন্দাদের বিতাড়িত করা হয়েছে। গাজার আয়তন ৩৬৫ বর্গ কিলোমিটার। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন এই আয়তনের ৩০% বেশি এলাকা এখন ইসরায়েলের দখলে। ফ্রান্স ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক রিসার্চের গবেষক অ্যাগনেস লেভালিসের ভাষ্যমতে, গাজাকে বসবাসের অযোগ্য করে তোলাটাই ইসরায়েলের কৌশল। তবে সামরিক তথ্যের ভিত্তিতে এফপির হিসাবে গাজায় ইসরায়েলের নিয়ন্ত্রণে ১৮৫ বর্গ কিলোমিটারের বেশি এলাকা রয়েছে। এই উপত্যকাটির মোট ভূখণ্ডের প্রায় ৫০%। গাজার বড় অংশে নিরাপত্তা অঞ্চলে সৃষ্টির পাশাপাশি ৩টি করিডোর গড়ে তুলেছে ইসরায়েলি বাহিনী। সেগুলো হল ফিলাডেলফি, মোরাগ ও নেতজারিম করিডোর। এগুলো গাজাকে বিভিন্ন অংশে বিভক্ত করেছে। পুতিনের একদিনের অস্ত্রবিরতি, জেলেনস্কি বললেন জীবন নিয়ে খেলছেন পুতিন। ইউক্রেনে একদিনের অস্ত্রবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের উৎসব ইস্টার সানডে উপলক্ষে এই অস্ত্রবিরতি ঘোষণা করা হয়েছে। এর আওতায় স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত ইউক্রেনে হামলা বন্ধ রাখবে রাশিয়া। শনিবার মস্কোয় রাশিয়ার সামরিক বাহিনীর চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে বৈঠক করেন পুতিন। পরমাণু প্রকল্প নিয়ে দ্বিতীয় দফায় ইরান যুক্তরাষ্ট্রের বৈঠক। ইরানে পরমাণু প্রকল্প নিয়ে দ্বিতীয় দফায় বৈঠক করেছে ওয়াশিংটন ও তেহরান। শনিবার ইটালির রাজধানী রোমে বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রতীক্ষার পর সপ্তাহ খানেক আগে ওমানের রাজধানী মাস্কাটে প্রথম দফায় বৈঠক করেছিলেন দুই পক্ষের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই আলোচনার মধ্যস্থতা করেছে ওমান। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী স্থানীয় সময় বেলা 11:30টার দিকে বৈঠক শুরু হয়। এর আগে রোমে পৌঁছাতে দেখা যায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে। আলোচনায় যোগ দেওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেরি বলেন, ইতালিতে ওমান দূতাবাসের দুটি কক্ষে আলাদাভাবে বসবেন দুই দেশের প্রতিনিধিরা। দুই পক্ষের মধ্যে বার্তা আদান প্রদানের কাজ করবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। এর আগে মাস্কাটে অনুষ্ঠিত বৈঠকও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি হয়নি বলে জানিয়েছিল ইরান। ওই বৈঠকের পর গত শুক্রবার আব্বাস আরাকচি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পরমাণু আলোচনা নিয়ে গুরুত্ব দিচ্ছেন বলে তাদের মনে হচ্ছে। তবে আলোচনা ঘিরে ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অস্ত্র ত্যাগ করবে না হিজবুল্লাহ, ইসরায়েলকে হুঁশিয়ারি দিলেন নাঈম কাশেম। লেবাননের দক্ষিণাঞ্চলে যতদিন ইসরায়েলি সেনাদের উপস্থিতি থাকবে ততদিন হিজবুল্লাহ অস্ত্র ত্যাগ করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সশস্ত্র গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় কথা বলেন তিনি। শুক্রবার সমর্থকদের উদ্দেশ্যে টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, চাপের মুখে নতি স্বীকার করবে না হিজবুল্লাহ। যতদিন লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের উপস্থিতি থাকবে ততদিন অস্ত্র ত্যাগ করবে না তার বাহিনী, কারণ তাদের মাতৃভূমিতে শত্রুর উপস্থিতি থাকাকালীন অস্ত্র ত্যাগ করলে তা আলোচনায় নয় আত্মসমর্পণ বলে গণ্য হবে। তিনি বলেন, আমরা আমাদের প্রতিরোধ ব্যবস্থায় কোনো ফাটল ধরতে দেব না। এই অস্ত্র আমাদের প্রতিরোধ ব্যবস্থার মেরুদণ্ড। এই অস্ত্রই আমাদের দেশের মানুষকে জীবন আর স্বাধীনতা দিয়েছে, আমাদের মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষা করেছে। জোরপূর্বক নিরস্ত্র করার চেষ্টা চালানো হলে শত্রুকে পাল্টা আঘাত করতেও পিছপা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
নাঈম কাশেম বলেন, আমাদের নিরস্ত্র করতে যারা হামলা চালাবে তাদেরকে তাদের ভাষাতেই উপযুক্ত জবাব দেয়া হবে। গাজায় ইসরায়েলি হামলায় ৪৮ ঘণ্টায় ৯০ জনেরও বেশি নিহত। গাজায় ইসরায়েলি নারকীয় তাণ্ডবের যেন শেষ নেই। গত ৪৮ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় ৯০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আরব নিউজ তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে। খবরে বলা হয়, শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। নৃশংস এ হামলা আরও জোরদার করা হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে, যারা অনেকেই একটি নির্ধারিত মানবিক নিরাপদ এলাকায় আশ্রয় নিয়েছিল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। দক্ষিণের খান ইউনিস শহরে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন, যাদের অনেকে মাওয়াসি এলাকায় একটি তাঁবুতে ছিলেন। ওই এলাকা বর্তমানে হাজার হাজার উদ্বাস্তু মানুষের আবাসস্থল এবং একটি ইসরায়েল নির্ধারিত একটি মানবিক এলাকা হিসেবে বিবেচিত। রাফা শহরের বিভিন্ন স্থানে পৃথক হামলায় আরও ৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে এক মা ও তার মেয়ে রয়েছেন। নিহতদের মরদেহ ইউরোপীয় হাসপাতাল থেকে নেওয়া হয়েছে। ইসরায়েল জানিয়েছে তারা গাজার বিভিন্ন অংশে হামলা আরো জোরদার করবে এবং সেখানে নিরাপত্তা অঞ্চল গড়ে তুলবে। এরই অংশ হিসেবে গত ৬ সপ্তাহ ধরে গাজায় খাদ্য ও অন্যান্য পণ্যের প্রবেশ বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্রে আজ ট্রাম্প বিরোধী ৪০০ বিক্ষোভ হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আবারও রাজপথে নেমেছেন দেশটির বাসিন্দারা। স্থানীয় সময়ে আজ শনিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ৪০০টির বেশি বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা রয়েছে। এই বিক্ষোভের আয়োজন করেছে 50501 নামের একটি গোষ্ঠী। গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেন ট্রাম্প। এরপর থেকে এ নিয়ে তার বিরুদ্ধে দেশব্যাপী চতুর্থবারের মতো বিক্ষোভ হতে যাচ্ছে। এর মধ্যে ১৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডে তে অনুষ্ঠিত বিক্ষোভে বহু মানুষের জমায়েত হয়েছিল। আজকের বিক্ষোভে ১,১০,০০,০০০ মানুষ যোগ দেবেন বলে আশা করছে আয়োজকেরা, যা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৩.৫%। আজকের বিক্ষোভে যদি এই পরিমাণ মানুষ অংশ নেন, তাহলে তা ৫ এপ্রিল অনুষ্ঠিত ট্রাম্প বিরোধী হ্যান্ডস অফ বিক্ষোভকে ছাড়িয়ে যাবে। নাইজেরিয়ায় সন্দেহভাজন পশুপালকদের হামলায় নিহত ১৭। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় বেনু রাজ্যে সন্দেহভাজন পশুপালকদের হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। ওই অঞ্চলে কৃষক ও পশুপালকদের ক্রমবর্ধমান প্রাণঘাতী সংঘাতের মাঝে বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বছরের পর বছর ধরে এই ধরনের সংঘর্ষের কারণে উত্তর মধ্য নাইজেরিয়া থেকে খাদ্য সরবরাহ বিঘ্ন ঘটছে। দেশটির ওই অঞ্চলে ব্যাপক পরিমাণ কৃষি জমি রয়েছে। এর আগে গত সপ্তাহে বেনু রাজ্যের ওতোকোপো এলাকায় এক হামলায় ১১ জন নিহত হন। তারও আগে বেনুর পার্শ্ববর্তী প্লাটো রাজ্যে একাধিক গ্রামে বন্দুকধারীদের হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হন। সহিংস হত্যাকাণ্ডের এসব ঘটনার রেশ না কাটতেই বেনু রাজ্যের প্রতিপালকের হামলার এই ঘটনা ঘটেছে।